নমস্কার, স্বপ্ননীল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে আমাদের সঙ্গে থাকবেন, এটাই আমাদের আশা। আজকে একটা ভিন্ন স্বাদের গল্প পড়ে শোনাই, রহস্য ও গোয়েন্দা গল্প, জ্বলন্ত চক্ষু। লেখক হেমেন্দ্র কুমার রায়। সেরাইকেলা থেকে আসছিলুম কলকাতায়। সেকেন্ড ক্লাস কামরায় আমি ছিলুম একলা। অচেনা লোকের মুখ দেখতে হবে না বলে মনটা খুব খুশি। ট্রেনে মানুষ হয় বিশেষ রূপ স্বার্থপর। জানালার ধারে বসে খানিকক্ষণ দেখলুম চাঁদের আলো দিয়ে ধোয়া নির্জন পৃথিবীকে। ছবিতে আঁকা পাহাড় আর বন আর মাঠ আর নদী। আরও দূরে চোখ চালালে মনে হয় সেখানে যেন গড়ে উঠেছে অজানা অচেনা অস্ফুট এক স্বপ্নরাজ্য। নির্জনতার ভিতর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে ট্রেন গতি কমিয়ে প্রবেশ করলে জনকোলাহল মুখর জামশেদপুর স্টেশনে। সেইখানে লুপ্ত হলো আমার একলা থাকার আনন্দ। হঠাৎ কামরার দরজা খুলে গেল সশব্দে। ভিতরে নিঃশব্দে এসে দাঁড়ালো এক বৃদ্ধ শিখের দীর্ঘ মূর্তি। তার সমস্তই মস্ত, লম্বা চওড়া, প্রকাণ্ড দেহ, প্রকাণ্ড দাড়ি গোঁফ, প্রকাণ্ড পাগড়ি। বয়স 60-এর ওপর বোধ হয়, কিন্তু বলিষ্ঠ দেহ সিধে হয়ে রয়েছে সরল যষ্টির মতো। সুতীক্ষ্ণ দৃষ্টির ভিতর দিয়ে বেরুচ্ছে যেন আগুনের ফিনকি। আগন্তুক অধিককার একখানা আসন দখল করলে লক্ষ্য করলুম তার সঙ্গে মোট ঘাট কিছুই নেই। সে বেশি দূরের যাত্রী নয় ভেবে মনে কিঞ্চিত আশ্বস্ত হলুম। শিখ যাত্রী আমার দিকে তাকিয়ে রইল নীরবে, নির্নিমেষ নেত্রে। ভালো লাগলো না তার দৃষ্টির তীব্রতা। জানালার দিকে মুখ ফিরিয়ে বসলুম। পাহাড় আর জঙ্গল, আলোক আর অন্ধকার, বিজনতা আর নিস্তব্ধতা। যদিও রেলগাড়ির শব্দ ভেঙে দিচ্ছিল স্তব্ধতাকে। কিন্তু এইভাবে কতক্ষণ আর বাইরের দিকে তাকিয়ে থাকা যায়? কবিরা হয়তো সারা রাত জেগে বসে পাহাড়ের প্রান্তরে বনে জ্যোৎস্নার উৎসব দেখতে পারেন, কিন্তু কবিতা লেখা দূরের কথা, কাকে বকে মিল কাকে বলে তাই আমি জানি না। আবার ভিতর দিকে ঘুরে বসলুম। আবার দেখলুম সেই জাগ্রত জ্বলন্ত দৃষ্টি। অপরিচিত লোকটির আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকার অর্থ কী? এ হচ্ছে অভদ্রতা। কঠিন ভাষায় প্রতিবাদ করবার ইচ্ছা হলো, কিন্তু শিখের প্রকাণ্ড দেহের খাতিরে সেই ইচ্ছাটা দমন করতে বাধ্য হলুম। শক্তির বিরুদ্ধে বিরক্তি ব্যর্থ। ও দৃষ্টিকে ফাঁকি দেওয়ার সবচেয়ে নিরাপদ উপায় হচ্ছে বিছানায় লম্বমান হয়ে দুই চোখ বুজে ঘুমিয়ে পড়া। তারপরও লোকটা যদি আমার পানে চেয়ে সারা রাত কাটাতে চায়, আমার তাতে আপত্তি নেই একটুও। পাতলুম বিছানা, পড়লুম শুয়ে, মুদে ফেললুম দুই চক্ষু। অমনি হিন্দি ভাষায় শুনলুম, বাবুজি কি এইবারে ঘুমোবেন? জ্বালালে দেখছি। চোখ না খুলেই বললুম, হ্যাঁ। ঘুমোবেন না? ভাবলুম মন্দ আবদার নয়। আমি জেগে বসে থাকবো আর উনি আমাকে দৃষ্টিবান দিয়ে ক্রমাগত বিদ্ধ করতে থাকুন সারা রাত ধরে। ঘুমোবো না বই কি, আলবাত ঘুমোবো। আবার শুনলুম, বাবুজি ঘুমোবেন না? কেন ঘুমোবো না? এ কামরায় ঘুমোলে আপনি বিপদে পড়বেন। বিপদ? হ্যাঁ, এই কামরা বিপজ্জনক। বিশেষ করে এই কামরায়? হ্যাঁ। লোকটা বলে কি? এতক্ষণ পরে চোখ খুললুম, কারণ এরপরেও চোখ না খোলা হচ্ছে ডাহা বোকামি। দেখলুম অধিককার আসনের উপর থেকে অদৃশ্য হয়েছে সেই বৃদ্ধ শিখের মূর্তি। কামরার মাঝখানে দাঁড়িয়ে আছে এক যুবক। চেহারা দেখেই বোঝা যায় সেও শিখ। সবিস্ময়ে উঠে বসলুম। বৃদ্ধ শিখই বা কোথায় গেল, আর এই যুবকই বা এখানে এলো কেমন করে? ইতিমধ্যে ট্রেন তো কোথাও থামেনি। রীতিমতো হতভম্ব হয়ে গেল। ব্যাপারটা স্বপ্নের মতো মনে হচ্ছে, কিন্তু জেগে জেগে কেউ আবার স্বপ্ন দেখে নাকি? আমার হতভম্ব ভাবটা লক্ষ্য না করে যুবক যেন নিজেই নিজের মনে বললে, হ্যাঁ, বিশেষ করে এই কামরাটা হচ্ছে বিপজ্জনক। ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে শুধলাম, কেন? অজিত সিং এখানে বেড়াতে আসে। কে অজিত সিং? আমার শ্বশুর।
অজিত সিংয়ের পরিচয়টা স্পষ্ট হলো না। বললুম, আপনার শ্বশুর এখানে বেড়াতে আসেন বলেই কি এই কামরাটা বিপজ্জনক? হ্যাঁ, অজিত সিং হচ্ছে হত্যাকারী। বোঝা যাচ্ছে নিজের শ্বশুর সম্বন্ধে যুবকের ধারণা খুব উচ্চ নয়। কিন্তু অজিত সিং লোকটা কি? হঠাৎ মনে একটা সন্দেহ জাগলো। জিজ্ঞাসা করলুম, আপনার শ্বশুর কি বৃদ্ধ? হ্যাঁ, মস্ত লম্বা চওড়া দেহ। ঠিক, অজিত সিং বুড়ো, তবু এখনো খুব জোয়ান। কিন্তু তাকে কি আপনি দেখেছেন? যুবকের চোখে মুখে ও স্বরে উত্তেজনা। বললুম, কাকে আমি দেখেছি জানি না, তবে জামশেদপুর থেকে এক বৃদ্ধ শিখ এই কামরায় উঠেছিল বটে। কখন যে সে নেমে গিয়েছে তাও বলতে পারি না। বোধহয় আমি তখন ঘুমিয়ে পড়েছিলুম। যুবক ব্যস্তভাবে কামরার এদিক ওদিক পর্যন্ত গিয়ে আবার ফিরে আমার কাছে এসে দাঁড়ালো। বললে, তাহলে এর মধ্যেই অজিত সিং এখানে এসেছিল? হায় হায়, এত করেও তাকে ধরতে পারলুম না। নিশ্চয়ই সে আমার ভয়েই পালিয়েছে। ধূর্ত শয়তান! আর বাবুজি, তুমিও খুব বেঁচে গিয়েছ। মানে? আমি এখানে না এলে তোমাকে সে খুন করত। কি অপরাধে? অপরাধ আবার কি? বিনা অপরাধে। সে হচ্ছে হিংস্র পশুর মতো। এই কামরায় সে কয়েকজন যাত্রীকে খুন করেছে, তোমাকেও করত। গা শিউরে উঠল। এ যা বলছে তা কি সত্য? বৃদ্ধ শিখের এই অসহনীয় দীপ্ত চক্ষুর কথা মনে হলো। তার দৃষ্টিতে একটা হিংস্র বন্য ভাব দেখেছি বটে। বাঘ হয়তো এইভাবেই তাকায় শিকারের দিকে। যুবক বললে, অজিত সিংয়ের মেয়েকে আমি তার অমতে বিবাহ করেছিলুম। অজিত সিং তাই আমাকে খুন করেছে, আর সেই অপরাধে তার ফাঁসি হয়েছে। কিন্তু ফাঁসির পরেও আমি তাকে ছাড়িনি। তার পিছনে পিছনে সর্বদা আমি ছায়ার মতো। আর কতকাল এইভাবে যাবে জানি না, কিন্তু একদিন না একদিন তাকে আমি ধরবই ধরব। আর শোনো বাবুজি, সে আমাকে খুন করেছিল এই কামরার ভিতরেই। সাবধান, খুব সাবধান। এখনো এই কামরায় এলে তার মাথায় জাগে খুনের নেশা। ট্রেন একটা স্টেশনে এসে দাঁড়িয়েছিল। যুবক হঠাৎ কামরার দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। যুবককে খুন করার অপরাধে অজিত সিংয়ের ফাঁসি হয়েছে এবং তারপরেও ট্রেনে চড়ে ভ্রমণ করছে তারা দুজনে। চমৎকার গল্প। কোনো গাঁজাখড়ি উপন্যাসের লেখকও এমন উদ্ভট কল্পনা মাথায় আনতে পারেনি। ট্রেন ছুটছে। খানিকক্ষণ বাইরের দিকে তাকিয়ে উন্মত্ত যুবকের কথা ভাবতে লাগলুম। তারপরে মনে মনে হেসে আবার শয়নের উদ্যোগ করছি। হঠাৎ চোখে পড়ল ওদিককার আসনে। এ কি? চরম বিস্ময়! মূর্তির মতো স্থির হয়ে বসে আছে সেই বৃদ্ধ শিখ। তার জ্বলন্ত চক্ষু দুটো স্থির হয়ে আছে আমার দিকে। প্রথমটা আমার সর্বাঙ্গ আচ্ছন্ন হয়ে গেল দারুণ আতঙ্কে। হিংস্র হত্যাকারী অজিত সিং, যাত্রীদের সে খুন করে, আবার এখানে তার আবির্ভাবের কারণটা কি? এতক্ষণ কোথাও লুকিয়েছিল সে। তারপরেই মনে পড়ল সব কথা। আমি করে হাসতে লাগলুম। পুরু ভুরু সংকুচিত করে বৃদ্ধ বিরক্ত স্বরে বললে, হাসছো কেন? তুমি কি অজিত সিং? আমার নাম তোমাকে কে বললে? তোমার জামাই। কে? শের সিং। সে আর কি বলেছে? তাকে তুমি খুন করেছো, তাই বিচারে তোমার ফাঁসি হয়েছে। সত্য কথা। আমি আবার করে হেসে উঠলুম। বললুম, তোমার শ্বশুর জামাই? কেউ কম যাও না, ধন্য তোমরা। কিন্তু একই রকম ঠাট্টা। ঠাট্টা? ঠাট্টা নয় তো কি? চলন্ত ট্রেনে ওঠানামা করে যাত্রীদের মিথ্যে ভয় দেখিয়ে তোমরা কি আনন্দ পাও বাবা? কিন্তু জেনে রাখো, এত সহজে আমি ভয় পাবো না। অজিত সিংয়ের চোখ দুটো আরো তীব্র হয়ে উঠল, কিন্তু মুখে সে কিছু বললে না। নিহত শের সিং আর ফাঁসি কাটে মৃত অজিত সিং দুজনেই জীবন্ত। দুজনেই হয়তো বিনা টিকিটে রেলপথে ভ্রমণ করছে আর খোশ মেজাজে করছে যাত্রীদের পিলে চমকে দেওয়ার চেষ্টা। এমন আজগুবি ঠাট্টার কথা কে কবে শুনেছে? দোহাই সিঙ্গি মশাই, দয়া করে অমন কটমটিয়ে আমার দিকে আর চেয়ে থাকবেন না। ঠাট্টারও একটা সীমা আছে। আপাতত আমাকে একটু ঘুমোতে দেবেন কি?
নইলে আমি অন্য কামরায় যেতে বাধ্য হব। পরের স্টেশন আসতে আর দেরি নেই। অজিত সিং গম্ভীর স্বরে ধীরে ধীরে বলল, তোমার ধারণা আমরা তোমার সঙ্গে ঠাট্টা করছি? নিশ্চয়ই। তোমার ধারণা আমরা জীবিত তার বলতে? মূর্খ। অজিত সিং উঠে দাঁড়ালো। তার কাঁধ থেকে পৈতার মতো বন্ধনীতে ঝুলানো কৃপান দুলে দুলে উঠল। জল জল করছে তার দুটো নৃশংস চক্ষু। মনে মনে প্রমাদ গুণে ভাবলুম, ব্যাপার তো সুবিধের বলে বোধ হচ্ছে না। ঠাট্টাটা এইবারে সাংঘাতিক হয়ে উঠবে নাকি? শ্বশুর আর জামাই দুজনে নিশ্চয়ই উন্মাদ রোগগ্রস্ত। ঘুম থেকে উঠে কার মুখ দেখেছি আজকে যাত্রাটা শুভ নয়। প্রচণ্ড স্বরে অজিত সিং বললে, শের সিং, তুমিই হচ্ছ আমার দুষ্টগ্রহ। কুক্ষণে তোমাকে আমি হত্যা করেছিলুম। আমার গ্রাস থেকে অনেক শিকার তুমি কেড়ে নিয়েছ, কিন্তু আজ আর তুমি পারলে না। তুমি আসছো জেনেই আমি গা ঢাকা দিয়েছিলুম, কিন্তু তুমি বিদায় হওয়ার পরেই আবার আমি ফিরে এসেছি। এবারে আমার হাত থেকে কেউ আর শিকার ছিনিয়ে নিতে পারবে না। এবারে জয়ী হব আমি। কি ভীষণ সেই অট্টহাস্য! ফেটে গেল যেন আমার কান। কাঁপতে কাঁপতে আমি উঠে দাঁড়ালুম। আচম্বিতে নেবে গেল কামরার আলো। বিস্ফারিত চক্ষের সামনে দেখলুম নীল বর্ণ অগ্নিতে ভরা দুটো নিষ্ঠুর, ক্রুদ্ধ ও বুভুক্ষু দৃষ্টি ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। পায়ে পায়ে পিছোতে পিছোতে কামরার এক প্রান্তে গিয়ে দাঁড়ালুম। সেই অপার্থিব ভয়ঙ্কর চোখ দুটো তখন যেন জ্বলছে দাউ দাউ করে। দৈবগতিকে হাত লেগে গেল বৈদ্যুতিক বাতির চাবিতে। দপ করে আবার জ্বলে উঠল আলো। সঙ্গে সঙ্গে বাইরেও দেখা গেল সারি সারি বৈদ্যুতিক আলো। জনতার কণ্ঠস্বর। ট্রেন প্রবেশ করেছে খড়গপুর স্টেশনে। কামরার ভেতরে দাঁড়িয়ে আছে একলা আমি। কোথায় অজিত সিং আর তার দুই জ্বলন্ত চক্ষু? আমার মাথা কি হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল? আমি কি এতক্ষণ ধরে আশ্চর্য এক দুঃস্বপ্ন দেখছিলুম? স্বপ্নই হোক আর যাই হোক, বাবা, আর এই কামরায় নয়। চুলোই যাক একলা থাকার আনন্দ। আমি চাই এখন জনতায় পরিপূর্ণ একখানা কামরা। বসবার জায়গা না পেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতেও রাজি আছি। তাড়াতাড়ি প্ল্যাটফর্মে নেমে পড়ে চিৎকার করলুম, কুলি, কুলি। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।